আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে 2025 সালে বিগত 6 মাসের মধ্যে কানাডার ইমিগ্রেশন সিস্টেমে অসংখ্য পরিবর্তন এসেছে এবং বিভিন্ন সেক্টরে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে, পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনে, এরপর স্টাডি পারমিটের ক্ষেত্রে, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, পাইলট প্রোগ্রাম। তো এগুলো যখন যে পরিবর্তনগুলো হয়েছে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আলোচনা করেছি আপনাদের সাথে। তো 6 মাস পরে একটি রিভিউ আলোচনা, যেখানে আপনারা অ্যাট এ গ্যালেন্সে একটি আলোচনায় সবগুলো পরিবর্তনের সামারিটা বুঝতে পারবেন। সেই বিষয়টি নিয়ে মূলত আজকের তথ্যগুলো সাজানো, আলোচনাটি সাজানো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাট এ গ্যালেন্সে আপনি যদি আপডেট থাকতে চান তাহলে আজকের আলোচনাটি পুরোটাই অবশ্যই দেখবেন, শুনবেন, বুঝবেন। অবশ্যই এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে নিঃসন্দেহে, আমাদের জন্যও হেল্প হবে প্রফেশনাল হিসেবে কাজ করতে গিয়ে। আপডেট তথ্যের আলোকে আপনাদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা নিজেরাও এগুলো কন্টিনিউ স্টাডি করি। প্রফেশনাল হেল্প যাদের প্রয়োজন তাদেরকে স্বাগতম। আমরা অবশ্যই আপনাদেরকে ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া অন্য সকল ভিসার ক্ষেত্রে সার্ভিস দিয়ে থাকি, দিব ইনশাল্লাহ। যাই হোক, আর কি মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কানাডার ইমিগ্রেশন সিস্টেমের পরিবর্তন নিয়ে বিস্তারিত কথা বলবো। 2025 সালে মিডিয়া রিভিউ, মেজর ইমিগ্রেশন পলিসিস অ্যান্ড চেঞ্জেস ইমপ্লিমেন্টেড। তো যে পলিসি এবং চেঞ্জগুলো হলো, শুরুতেই আসি ইমিগ্রেশন পরিকল্পনা। তো ইউজুয়ালি প্রত্যেক বছরের শুরুতেই ইমিগ্রেশন পরিকল্পনাটি এখানে বাস্তবায়ন শুরু হয়, কিন্তু সেই পরিকল্পনাটি ডিক্লেয়ার হয় আগের বছরে। তো 2024 সালের অক্টোবরে মূলত কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের নতুন বছরের পরিকল্পনাটি পেশ হয়। সেখানে আমরা দেখতে পাই যে এখানে কানাডা গভর্নমেন্টের পরিকল্পনা হলো 2024 সালের আপনার যে সিস্টেমে চলেছে সেখান থেকে কিছুটা পরিবর্তন করে 2025 সালে কানাডাতে অবস্থানকারী যারা আছেন তাদের মধ্যে থেকে 40% ব্যক্তিদেরকে পিআরএ কনভার্ট করবে কানাডা গভর্নমেন্ট। এটা হচ্ছে মেজর একটি পরিবর্তন। এছাড়া 2025 সালে 3,95,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে। এটা আর একটি পরিবর্তন, যেটি আগে কম ছিল আগের বছরে। এরপরে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে বা প্রভিন্সিয়াল ইমিগ্রেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, সেটা আপনারা অনেকে জানেন। তো এখানে মূলত আগের বছরগুলোতে বিগত 2022, 23, 24-এ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটা ব্যাপক ডমিনেশন করতেছিল। ইভেন এক্সপ্রেস এন্ট্রির থেকে বেশি ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হচ্ছিল প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে। কিন্তু 25 সালে এসে হঠাৎ করে কানাডা গভর্নমেন্ট 50% কোটা কমিয়ে দেয় প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের। এর ফলে প্রভিন্সগুলো অনেকটা বেকায়দায় পড়ে যায়, সকল প্রভিন্সই বলা চলে বেকায়দায় পড়ে যায়, এবং তাদের যে অ্যানুয়াল বাজেট ইমিগ্রেন্ট আনার সেটা তারা বাড়াতে চাচ্ছিল, সেখানে বাড়াতে তো দেওয়াই হয়নি, আগের বছরের তুলনায় 50% কমিয়ে দিতে হয়েছে। এর ফলে অলরেডি কানাডাতে অনেকগুলো প্রভিন্সের অ্যানুয়াল কোটা কমপ্লিট হয়ে গেছে। এক্সাম্পল হিসেবে যদি বলি, ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স অলরেডি ক্লোজ। এরপরে কিছু প্রোগ্রাম আছে, কিন্তু মেজর প্রোগ্রামগুলোই অলরেডি কোটা ফিল আউট হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনার আটলান্টিক প্রভিন্সগুলোর অনেকের আপনার কোটা ফিল আউট হওয়ার কাছাকাছি। সাসকাচুয়ান প্রভিন্স এই বছরে আর তারা আউট অফ কানাডা থেকে নমিনেশন ইস্যু করতেছে না। আউট অফ কানাডা থেকে যারা আবেদন করবেন তাদের জন্য ইনসাইড কানাডা থেকে তারা কিছু নমিনেশন ইস্যু করবে। এগুলো হচ্ছে এই ধরনের পরিবর্তনগুলো আসতে বা করতে বাধ্য হয়েছে কী কারণে, যে তাদের কোটা কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে 6 মাসের মধ্যে তাদের কোটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিল আউট হয়ে গেছে। এই হচ্ছে প্রভিন্সিয়াল ইমিগ্রেশন চেঞ্জেস। এলিজিবিলিটির ক্ষেত্রে এখানে পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে অনেকগুলো প্রভিন্সে ইউআই সিস্টেম চালু করেছে। ইউকনে, নিউফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডরে এখানে আগে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার আসি নিউ পাথওয়েজ টু পার্মানেন্ট রেসিডেন্সি। 2025 সালের 30শে জানুয়ারি দুটি নতুন পাইলট প্রোগ্রামের ঘোষণা আসে। একটি হলো রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, যেটাকে বলা হচ্ছে RCIP, আর একটা হলো ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। এই প্রোগ্রামগুলো এখনও চলমান আছে। এই প্রোগ্রামগুলো বা এই কমিউনিটিগুলোতে যদি কোনো জব অফার আপনারা নিতে পারেন, সেই জব অফারের রেফারেন্সে ওখানে একটা সার্টেন টাইম, বিশেষ করে 1 বছর জব করে আপনি সেটা রেফারেন্সে পরবর্তীতে এখানে এই পাইলট পিআর প্রোগ্রামে সহজেই কনভার্ট হতে পারেন। যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট তারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে ফ্রাঙ্কোফোন কমিউনিটি যেগুলো রয়েছে, এখানে বেশ 14টি কমিউনিটি রয়েছে, সেই কমিউনিটিগুলোতে আপনারা আবেদন করতে পারেন। সংখ্যাটা এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়তেছে না, 14টার মতোই হতে পারে বা কম বেশি হবে। ফ্রেঞ্চ কমিউনিটিটা মনে হয় একটু কম, আর রুরাল কমিউনিটিটা এটা 18টার কাছাকাছি।
তো এই কমিউনিটিগুলোতে আপনাদের সুযোগ এখনও আছে এই বছরে, বা আপনার ইয়ার বাই ইয়ার এই সুযোগগুলো বহাল থাকবে। এরপরে দুইটি প্রোগ্রাম ছিল হচ্ছে কেয়ার গিভার বেস। এর মধ্যে একটি কেয়ার গিভার হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট, এটির যেদিন ওপেন হয়েছে সেদিন এটা কোটা ফিল আউট হয়ে গেছে। হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট HCWP-CC, আর একটা হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট হোম সাপোর্ট HCWHS। তো এই প্রোগ্রামগুলো নতুন করে সুযোগ দেওয়া হয়েছে এবং এগুলো ওপেন হওয়ার পরপরই অল্প সময়ের মধ্যেই এগুলোর অধিক অ্যাপ্লিকেশনের কারণে এগুলো কোটাগুলো ফিল আউট হয়ে গেছে। The Agri-Food Immigration Pilot designed to bring workers in specific agriculture and food processing occupation really reached its cap on February 13, 2025. The Agri-Food Immigration Piloটের কোটা অলরেডি এবছরে পূরণ হয়ে গেছে। তার মানে এই বাকি সময়ের জন্য এই পাইলটে আপনারা চেষ্টা করতে পারবেন না, সুযোগ থাকবে না। এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে পরিবর্তন আসে, একটা মেজর পরিবর্তন, সেটা হচ্ছে আগে এক্সপ্রেস এন্ট্রিতে যদি কেউ জব অফার ম্যানেজ করতে পারতো তাহলে তাদের জন্য ম্যানেজমেন্ট লেভেলের জন্য 200 পয়েন্ট দেওয়া হতো, আর মিড লেভেল বা এন্ট্রি লেভেলের জন্য 50 পয়েন্ট দেওয়া হতো। এই পয়েন্টটা বন্ধ করে দিয়েছে কানাডা গভর্নমেন্ট, যেটা আগে এক্সপ্রেস এন্ট্রি শুরুর পর থেকে কিন্তু এই পয়েন্টটা চালু ছিল, কিন্তু হঠাৎ করেই বলা চলে এটা বন্ধ করে দিল। কী কারণে? এখানে জব অফার নিয়ে অনেক আপনার ডিসক্রিপেন্সি হচ্ছিল, এখানে অনেক সিন্ডিকেট তৈরি হচ্ছিল, এখনও আছে। তো সেগুলোকে রিমুভ করে দেওয়ার জন্যে এখানে মূলত এই সিস্টেমটা চালু করা হয়েছে। তবে যাদের জব অফার আছে তারা আবার কিছু বোনাস পয়েন্ট পান, এখনও সেই সিস্টেমটি এখনও বহাল আছে, কিন্তু মেজর পয়েন্টগুলো তাদেরকে আর দেওয়ার সুযোগ হচ্ছে না। চেঞ্জেস টু ক্যাটাগরি বেস সিলেকশন, কানাডা গভর্নমেন্ট প্রায়োরিটি দেওয়ার জন্য এক্সপ্রেস এন্ট্রিতে কিছু আপনার ক্যাটাগরি সিস্টেম চালু করে। এর মধ্যে নতুন একটি ক্যাটাগরি ইনক্লুড করা হয় 2025 সালে, সেটা হচ্ছে এডুকেশনের মধ্যে আবার কয়েকটা সাব ক্যাটাগরি রয়েছে, সেগুলো আপনারা গুগল করলেই পাবেন বা আমাদের প্রিভিয়াস আলোচনাতে দেখতে পাবেন। আর এখানে আগে যে একটি ক্যাটাগরি ছিল ট্রান্সপোর্টেশন, সেই ট্রান্সপোর্টেশন ক্যাটাগরিটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। এখানে ক্যাটাগরির নেমগুলো দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত যে বিভিন্ন ড্রগুলো হয়েছে: হেলথ কেয়ার, সোশ্যাল সার্ভিস অকুপেশন, সায়েন্স টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ অকুপেশনস, ট্রেড অকুপেশনস, এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশনস। এছাড়া এডুকেশন সেক্টরেও একটি ড্র অনুষ্ঠিত হয়েছে। তো এই হলো অবস্থা। এক্সপ্রেস এন্ট্রি পরিবর্তনগুলো আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্সে আমরা দেখালাম। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ট্রেড অকুপেশন, হেলথ কেয়ার, সোশ্যাল সার্ভিস অকুপেশনস। Along with these changes, federal government announced that 2025 express entry priority categories, এগুলো মূলত বিশেষ করে আমি সবসময় আপনাদেরকে বলি, যারা কোনোভাবেই নিজেদেরকে গোছাতে পারতেছে না, 2 বছরের জন্য হলেও একটু কষ্ট করে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখুন এবং ভালো লেভেলের স্কোর করুন। সেটা আপনার জন্য কানাডাতে আসার একটি মাইল ফলক হবে, একটি গেটওয়ে হবে। তো এরপরে আপনারা জানেন যে 2025 সালের 14 মার্চ নতুন প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নির আবির্ভাব ঘটে। পরবর্তীতে আবার রি-ইলেকশনে তিনি আবার উইন করেন। তো মার্ক কার্নি এখানে আসার পরে যে পরিবর্তনগুলো করেন, ক্যাপিং ইমিগ্রেশন আনটিল উই সি ইট রিটার্ন টু প্রি প্যান্ডেমিক ট্রেন্ডস, তিনি ইমিগ্রেশন সিস্টেমে ক্যাপ তৈরি করেন বা কোটা সিস্টেম চালু করেন। আবার আগে থেকে ছিল কিন্তু এগুলো আরও তিনি বর্ধিত করেন। এরপরে টেম্পোরারি রেসিডেন্সি অলরেডি ইন কানাডা, তাদেরকে মূলত এখানে পিআরএ কনভার্ট করার জন্য বিশেষ উদ্যোগ নেন। রেনিং দি নাম্বার অফ টেম্পোরারি ফরেন ওয়ার্কার ইন কানাডাতে যারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে আছেন তাদের নাম্বারটাকে আবার কমিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে আপনার যে সমস্ত এলাকাতে 6%-এর নিচে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে সেগুলোতে এলএমআই প্রসেস হচ্ছে, লো স্কিল ক্যাটাগরিতে আদারওয়াইজ হচ্ছে না। ওভারঅল ভিসা রেশিও অনেক কমে গেছে ওয়ার্ক পারমিটদের। তো এখানে শুরুতে তিনি রাসেল বেনদায়াকে ইমিগ্রেশন মিনিস্টার করলেও পরবর্তীতে লেনা দিয়াব নামে এক মহিলাকে, একজন ওমেনকে তিনি ইমিগ্রেশন মিনিস্টার হিসেবে নিয়োগ দেন। টেম্পোরারি, দুইজনে অবশ্য ওমেন ছিলেন। টেম্পোরারি পাবলিক পলিসি এক্সটেনশন, ওয়ার্ক পারমিট ফর পিএনপি ক্যান্ডিডেটস, এখানে একটি বিশেষ সুবিধা চালু করা হয়। আরসিসি এক্সটেন্ডেড দি টেম্পোরারি পলিসি অ্যালাউইং এলিজিবল প্রভিন্সিয়াল নমিনি ক্যান্ডিডেট টু অবটেইন ওপেন ওয়ার্ক পারমিট ভ্যালিড আপ টু 2 ইয়ার্স। অর্থাৎ কেউ যদি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের জন্য আবেদন করে তিনি যদি প্রভিন্সিয়াল নমিনেশন পান, নমিনেশন পাওয়ার পরে পিআর অ্যাপ্লিকেশন যদি জমা দেন, এই পিআর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে এটি প্রসেস হতে অনেক সময় 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগে। এই সময়ে ক্যান্ডিডেটরা তারা যদি ইনসাইড কানাডা থেকে আবেদন করেন তাহলে তাদেরকে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে থাকতে দেওয়া হবে যতদিন পর্যন্ত না তাদের রেজাল্ট বের হয়েছে।
তো এই নিয়মটি চালু করে নতুন করে কার্ডিক সরকার। এরপরে হচ্ছে এখানে ইউক্রেনিয়ানদের জন্য একটি নতুন মেজার নেওয়া হয়, এটি পড়ছি না যেহেতু আমাদের সাথে ইউক্রেন থেকে যুক্ত হওয়ার লোকের সংখ্যা কম। এরপর ইরানিয়ানদের জন্য একটি বিশেষ নিয়ম চালু করেছে, সেটিও বিস্তারিত পড়ছি না। Application for IEC work permit from within Canada. As of May 6, 2025, eligible international experience class applicants already in Canada no longer need to leave the country to receive their work permit. তো এই ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাসে কেউ আবেদন করার সময় তিনি যদি কানাডাতে থাকেন, নতুন করে ওয়ার্ক পারমিট নিয়ে এন্ট্রি করার জন্য তার নতুন আলাদাভাবে এন্ট্রি করতে হবে না, ইনসাইড কানাডাতে থেকে তারা সেই কাজ শুরু করতে পারবেন, সেটি নিতে পারবেন। এক্সটেনশন ফর জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লিকেশন। তো কানাডাতে বিশেষ করে পিআর অ্যাপ্লিকেশনে যদি কোনো কেস অ্যাকসেপ্ট না হয়, বিশেষ করে কোনো ফাইল যদি রিফিউজ হয়, তাহলে জুডিশিয়াল রিভিউর সুযোগ থাকে। সব অ্যাপ্লিকেশনেই থাকে, পিআর অ্যাপ্লিকেশনগুলো যেহেতু আপনার লং টাইমের জন্য হয়, আর ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা এগুলোতে অল্প সময় থাকে। আপনার জুডিশিয়াল রিভিউ কেসগুলো হ্যান্ডেল করতে গেলে অনেক সময় লাগে, ইভেন 1 বছর 2 বছর সময় লাগে। এই কারণে টেম্পোরারি রেসিডেন্ট প্রোগ্রামে কেউ জুডিশিয়াল রিভিউ খুব কম করেন, অনেকে করেন অবশ্য, এই ধরনের ঘটনা আছে, তবে পিআর অ্যাপ্লিকেশনে বেশি করা হয়। তো এই জুডিশিয়াল রিভিউর জন্য আগের সময় দেওয়া হতো 30 দিন। এই 30 দিনের মধ্যে সকল ফাইল রেডি করাটা কঠিন হয়ে যেত। এর ফলে কারণ এর মধ্যে আপনার আগের ফাইলের হিস্ট্রিগুলো তৈরি করা, ইমিগ্রেশন থেকে জিসিএমএস নোট নেওয়া, এগুলোতে অনেক সময় চলে যেত, ফলে 30 দিনের মধ্যে সব কাজ করা যেত না। এই জন্য এখানে আরও 45 দিন বাড়িয়ে দেয় কানাডা গভর্নমেন্ট, 75 দিন সময় দেওয়া হয়। This was done to help address the backlog of leave and judicial review application made throughout 2024 and 2025. তো এখন জুডিশিয়াল রিভিউ যারা করবেন তাদের জন্য বর্ধিত সময় দেওয়া হচ্ছে। ক্যাপ অন স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন 2024 সালে ক্যাপ ছিল বা কোটা ছিল, 25 সালেও ক্যাপ করা হয়। এখানে মূলত ক্যাপিং করা হচ্ছে 5,05,162 অ্যাপ্লিকেশন ফ্রম জানুয়ারি 2020, এটা জানুয়ারি 22 টু ডিসেম্বর 31, 2025, অর্থাৎ 2025 সালে তার অ্যাপ্লিকেশন প্রসেস করবে 5,50,162টি। আর যে পরিমাণে অ্যাপ্লিকেশন প্রসেস করবে সবাইকে তো আর ভিসা দিবে না, ভিসা দিবে কী পরিমাণে, এখানে তারা আগের 24 সালের তুলনায় 10% কম ভিসা দিবে, সেটাই বলা হয়েছে। 24 সালে ভিসা দিয়েছিল 4,37,000, সেটা আরও কমে যাবে। এই হলো অবস্থা। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি। তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটির ক্ষেত্রে এখানে একটি পরিবর্তন আসে স্টুডেন্টদের জন্য জরুরি তথ্য, সেটা হলো ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ফর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অফ কলেজ ব্যাচেলার্স প্রোগ্রাম। এখানে ইন মার্চ অফ দিস ইয়ার কানাডিয়ান গভর্নমেন্ট রিমুভড, অর্থাৎ কেউ যদি এখন কলেজে কোনো ব্যাচেলার প্রোগ্রামে ভর্তি হয় তাহলে তাদের জন্য ফিল্ড অফ স্টাডি, অর্থাৎ তিনি ব্যাচেলার প্রোগ্রামে ভর্তি হলে তাহলে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে তার সাবজেক্ট চয়েস ম্যাটার হবে না, আগে এটা ম্যাটার ছিল। তবে এখানে নতুন পরিবর্তন আসে জুনের 25 তারিখে। কানাডা গভর্নমেন্ট ব্যাচেলার প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম, এই প্রোগ্রামের বাইরে অন্য প্রোগ্রামে কেউ যদি কানাডা আসতে চায় সেক্ষেত্রে তাকে ইলিজিবল অকুপেশনে পোস্ট গ্রাজুয়েশন আপনার পড়াশোনা করতে হবে, ইলিজিবল ফিল্ডে পড়াশোনা করতে হবে। যে সমস্ত ফিল্ড কানাডা গভর্নমেন্ট মনে করতেছে যে কানাডার জন্য জরুরি না, সেই সমস্ত ফিল্ডে কেউ পড়াশোনা করলে তাদেরকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ দেওয়া হবে না। সেই তালিকাটা কানাডা আমাদের আগের আলোচনায় রয়েছে, আপনারা দেখে নিন। এখানে 119টা এখানে ফিল্ড রিমুভ করে দিয়ে 178টি ফিল্ড এখানে যুক্ত করা হয়েছে, টোটাল প্রায় 900+ ফিল্ড এখানে রয়েছে, এই বিষয়টিও খেয়াল করতে হবে। এরপরে টাইটেন এলিজিবিলিটি ফর স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিট। তো আগে স্পাউসরা ইজিলি ওয়ার্কারদের সাথে স্টুডেন্টদের সাথে আসতে পারতো, তো এই সংক্রান্ত বিষয়গুলোতে আরও কঠিন করেছে। এখন 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম বা ডক্টরাল প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামে যারা আসবেন শুধু তাদের সাথে এবং সিলেক্টেড কিছু ব্যাচেলার প্রোগ্রামে স্টুডেন্টদের সাথে তাদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট সহ আসতে পারবে। আগে এই বিষয়টিও অনেক সহজ ছিল, এখন কঠিন হয়ে গেছে। তার মানে কেউ যদি তার স্টুডেন্ট হিসেবে ভিসা অ্যাপ্লিকেশনের সময় তার স্পাউস এবং চিলড্রেন সহ আসতে চায় তাহলে কমপক্ষে 2 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসতে হবে। পিএইচডি প্রোগ্রাম তো অবশ্যই বেশি সময়ের জন্য, সেক্ষেত্রে সমস্যা নেই। আর ব্যাচেলার প্রোগ্রামের ক্ষেত্রে নার্সিং, ইঞ্জিনিয়ারিং, ল,
বিশেষ বিশেষ সেক্টরে এখানে সুযোগ দেওয়া হবে, সেগুলোতে ব্যাচেলর প্রোগ্রামেও এখানে স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিট সহ আসার সুযোগ রয়েছে। ওয়ার্কারদের ক্ষেত্রে যে সমস্ত ওয়ার্কাররা কানাডাতে স্ট্যান্ডার্ড লেভেলের জব করেন, বিশেষ করে টিয়ার ক্যাটাগরি 0, 1, 2, 3 পর্যন্ত এই ক্যাটাগরিতে যারা জব করেন শুধুমাত্র তাদের স্পাউসরা এখানে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকতে হবে কমপক্ষে 16 মাস। এই বিষয়টি এখানে পরিবর্তন করা হয়। এরপরে স্টাডি পারমিট নিডেড টু ট্রান্সফার মাই স্কুল। আগে যে সুযোগটি ছিল, একটা স্টুডেন্ট দেখা গেল যে ইউনিভার্সিটি ভর্তি হতো, আমাদের অনেক স্টুডেন্টদের এরকম আমরা দেখেছি যে তারা ইউনিভার্সিটি প্রোগ্রামে কানাডাতে আসার পরে কানাডাতে এন্ট্রি করার পরে তাদের তো স্টাডি পারমিট থাকে 4 বছর। ইন দ্য মিন টাইম তারা ডিএ লাইসেন্স করে পরে তারা দেখা গেল যে কলেজে কোনো ট্রান্সফার হয়ে যায়। তো এর ফলে কী হচ্ছিল, কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের যে হিস্টোরি, তাদের গরমিল দেখা যায় স্টুডেন্টরা এটা নিয়ে মিসইউজ শুরু করে। এর ফলে ইভেন দেখা গেল যে যারা এখানে স্টুডেন্ট সেক্টরে কাজ করে তারাও এটার কারণে সাফারার হচ্ছিলেন। তো এখন স্টুডেন্টরা যদি ডিএ লাইসেন্স করতে চায়, তার যে একান্তই এটা প্রয়োজন সেটাকে প্রমাণ করতে হবে এবং নতুন করে স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে। এবং নতুন স্টাডি পারমিটে আবেদনের সময় আপনি যদি উপযুক্ত তথ্য প্রমাণে দিয়ে দিতে না পারেন, তাহলে অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার পসিবিলিটি থাকবে। এ কারণে যারা স্টাডি পারমিট ভিসায় কানাডাতে আসবেন, সে যে ইনস্টিটিউশনে আসবেন সেই ইনস্টিটিউশনে থাকার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ সেটি ক্যান্সেল হয়ে যায় বা তার নতুন অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে উপযুক্ত গ্রাউন্ড দেখাতে না পারলে। এরপরে হচ্ছে কানাডার সুপার ভিসার জন্য এখানে কানাডা গভর্নমেন্ট একটি সুযোগ করে দিয়েছে। সেটা হচ্ছে আগে সুপার ভিসায় আবেদন করতে চাইলে কানাডিয়ান কোম্পানি থেকে ইন্স্যুরেন্স করে তারপরে এখানে ভিসার অ্যাপ্লিকেশন করতে হতো। এখন এই নিয়মটি সহজ করে দেওয়া হয়েছে, যেহেতু সুপার ভিসায় যারা আসেন প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট, তাদের বয়স বেশি থাকে, তাদের হেলথ রিলেটেড একটা রিস্ক থাকে, এই জন্যে হেলথ ইন্স্যুরেন্সটা করার ক্ষেত্রে কানাডা গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে। তারা তাদের নিজেদের কান্ট্রি নন কানাডিয়ান প্রতিষ্ঠান থেকেও ইন্স্যুরেন্সগুলো করা যাবে, এইভাবেই সুপার ভিসা আবেদন করা যাবে। তো এটি মূলত 28 জানুয়ারি থেকে 2025 থেকে এটি চালু করা হয়েছে। এখানে যে কন্ডিশন মেনে চলতে হবে সেটা হলো ইজ অথরাইজড বাই দি অফিস অফ দি সুপারিনটেন্ডেন্ট অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তবে যেন তেন প্রতিষ্ঠান থেকে করলে হবে না, অবশ্যই সেটিকে অথরাইজড হতে হবে। ইজ ওয়ান অফ দি OFSI লিস্ট অফ রিসেন্টলি রেগুলেটেড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইস্যুজ অর মেক্স দি পলিসি ডিউরিং দি কোর্স অফ ইটস ইন্স্যুরেন্স বিজনেস ইন কানাডা। এইভাবেই মূলত এটা মেনটেন করতে হবে। কন্ট্রাকশন অফ কানাডা টেম্পোরারি রেসিডেন্ট পপুলেশন। তো কানাডা গভর্নমেন্ট নতুন পলিসি নিয়েছে, সেটা হচ্ছে যে কানাডাতে যে পরিমাণে টেম্পোরারি ওয়ার্কার রয়েছে তাদের সংখ্যাটা কমিয়ে ফেলা। এই কারণেই মূলত বাহির থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কম, বা ইনসাইড কানাডাতেও এখানে ওয়ার্ক পারমিট রিনিউ করার ক্ষেত্রে অনেক ডিলে করা হচ্ছে, অনেক অবস্টাকল তৈরি করা হচ্ছে যাতে ওয়ার্কাররা তাদের দেশে ফিরে যায়, নতুন করে রিনিউ করতে না চায়, যাতে করে তাদের সংখ্যাটা কমে যায়। এই কারণেই বেশ কিছু নিয়ম কঠিন করে ফেলেছে। এলএমআই প্রসেসগুলো অনেক কঠিন হয়ে গেছে। এখন এলএমআই প্রসেস হতে অনেক সময় লাগতেছে, সেটা আপনারা যারা ইনসাইড কানাডাতে আছেন তারা জানেন। মূলত কানাডা গভর্নমেন্টের টার্গেট হলো ওভারঅল পপুলেশন টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা 5%-এ আনা, যেটা 7%-এর উপরে। এরপরে হচ্ছে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার এক্সামশন চেঞ্জেস। আগে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের সময় পেয়াল বা প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারের ক্ষেত্রে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য পেয়াল লাগতো না। এখন এটি নতুন নিয়মে 24 জানুয়ারি 2025-এর পর থেকে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারে আবেদন করতে হবে, সেগুলো যুক্ত করতে হবে। স্টাডি পারমিট এক্সামশন আপডেট। এখানে টেম্পোরারি পাবলিক পলিসির অধীনে বিশেষ করে এখানে যদি ওয়ার্কার লেভেলে যারা আছেন, বিশেষ করে কিছু কিছু সেক্টরে কনস্ট্রাকশন ট্রেড অ্যাপ্রেন্টিস, অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে যারা এখানে কাজ করতেছেন তারা যদি পাশাপাশি পড়াশোনা করতে চান, তাহলে তাদের জন্যে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্যে তাদের আলাদা করে ওয়ার্ক পারমিটের বাইরে স্টাডি পারমিটের প্রয়োজন হবে না, আগে প্রয়োজন হতো। অর্থাৎ এখানে কাজও করতে পারবে, পাশাপাশি এখানে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে যোগ দিতে পারবে। এটা একটা পরিবর্তন ছিল। পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে ফর কনস্ট্রাকশন ওয়ার্কার্স। তো কানাডাতে অনেক বেনামি কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছে যাদের কোনো স্ট্যাটাস নেই। এই ধরনের ব্যক্তিদেরকে কাজে লাগানোর জন্য, যেহেতু এই সেক্টরের লোকের ব্যাপক চাহিদা, এই জন্য কানাডা গভর্নমেন্ট প্ল্যান করেছে যে এখানে তার অ্যানুয়ালি 6000 কনস্ট্রাকশন ওয়ার্কার বা একটা সার্টেন লেভেলের কনস্ট্রাকশন ওয়ার্কারদেরকে এখানে থাকার সুযোগ দিবে এবং তাদেরকে পিআরে কনভার্ট করার সুযোগ দেবে আলাদা একটা প্রোগ্রামের মাধ্যমে।
ক্যাপ রেইজড ফর প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম। তো আগে সুপার ভিসার মাধ্যমে, সুপার ভিসার হিসাবে আলাদা, এখানে পিআর ভিসা, মূলত এখানে পিআর ক্যাটাগরি, ফ্যামিলি ক্লাসের যে পিআর সিস্টেম, সেখানে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রামে আগে কোটা ছিল 15,000, সেটিকে বাড়িয়ে 25 সালে এটি বানা হচ্ছে 25,000 করা হচ্ছে। আগে ছিল 15,000, এটিকে করা হচ্ছে 25,000। এই জন্য এই সেক্টরে আরও ভিসার সংখ্যা বেড়ে যাবে। তো এই হলো অবস্থা। চেঞ্জ অ্যারাউন্ড মেইনটেইনড স্ট্যাটাস। আগে যেটি হতো যে কেউ হয়তো বা কানাডাতে টেম্পোরারি কোনো একটা স্ট্যাটাসে আছে, এরপর নতুন করে তিনি হয়তো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন বা অন্য কোনো প্রোগ্রামে আবেদন করেছেন, তো তার আবেদনটি যদি রিফিউজ হয়, আগে কি হতো সেকেন্ড টাইম আবেদন করলেও মেইনটেইন স্ট্যাটাসে থাকা যেত। এখন একবার যদি রিফিউজ হয় তাহলে তার জন্য সেকেন্ড টাইম আবেদনের সময় মেইনটেইন স্ট্যাটাস আর দেওয়া হবে না। এই নিয়মটি চালু করা হয়েছে নতুন করে, এটি আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। প্রপোজড লেজিসলেশন ফর সিটিজেনশিপ বাই ডিসেন্ট। তো এখানে সিটিজেনশিপ বিষয় নিয়ে একটি সমস্যা হচ্ছিল, সেটা হলো যে এখানে কানাডাতে বিভিন্ন পিআর প্রোগ্রামের মাধ্যমে যারা সিটিজেন হন, তাদের চিলড্রেনরা যদি কানাডার বাইরে জন্মগ্রহণ করে, তাদেরকে সিটিজেন করার ক্ষেত্রে একটি ব্যারিয়ার তৈরি হয়েছিল। বিল C3 অ্যাক্টের মাধ্যমে এটিকে রিমুভ করা হয়েছে। এইটি মূলত এই বিল C3টা চালু করা হয়েছে 2025 সালে 5ই জুন। এর ফলে এখন কানাডিয়ান সিটিজেনদের চিলড্রেনরা যদি আউট অফ কানাডা থেকে কানাডাতে জন্মগ্রহণ করে, তাহলে তারা কানাডার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে। তবে প্রুভ করতে হবে যে তাদের প্যারেন্টরা এখানে তাদের জন্মের আগে এখানে কানাডাতে একটা লং টাইম অবস্থান করেছেন, তারা যে রেসিডেন্সিয়ালি কানাডাতে থাকেন সেই প্রুফটা দিতে হবে। এই হলো অবস্থা। এখানে প্রিভিয়াস কিছু হিস্ট্রি আছে, সেগুলো আমরা তুলে ধরছি না। Proposed legislation to restrict asylum claims and expand executive powers. Bill C2, which would make certain foreign nationals ineligible to apply for asylum claim in Canada, went through its first reading on 3rd June 2025. The proposed legislation would make foreign national ineligible to apply for asylum if they entered Canada after 24 June 2022 and made the asylum claim over 1 year after their date of entry. The entered Canada along with Canada-US land border outside of port of entry and applied after 14 days. তো এখানে asylum কেস নিয়ে মূলত এই নিয়মটি চালু করেছে কানাডা গভর্নমেন্ট। কুইবেক announced immediate change proposed plans for upcoming years. কুইবেকেও এখানে পরিবর্তন নিয়ে ঘোষণা দেওয়া হয়েছে, এগুলো আমি পড়ছি না, আপনারা একটু জেনে নিন, সময় অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো আজকের আলোচনাটি নতুন কোনো প্রোগ্রাম নিয়ে না, 2025 সালে বিগত 6 মাসে অনেকগুলো পরিবর্তন হয়েছে, সবগুলো পরিবর্তনের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর সামারি নিয়ে মূলত আমরা আজকের আলোচনাটি সাজিয়েছি। তো স্টুডেন্ট, ওয়ার্কার, এরপরে পার্মানেন্ট রেসিডেন্ট, সিটিজেন, সবার জন্যই আজকের তথ্যগুলো গুরুত্বপূর্ণ। যারা এই আলোচনাগুলো শুনেছেন বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই নতুন নিয়মের আলোকে পরবর্তী স্টেপগুলো আপনারা নিতে পারেন। আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।